আপনারা শুনছেন দ্য ডার্ক হর্সেস। আজকের গল্প মুখপুরি, লেখিকা সুদীপা হালদার। সঙ্গে থাকছি আমি অমিত এবং আমি সোমা। সিজন 1 এপিসোড 3। মনে আছে, একদিন আম বাগান দিয়ে ফেরার সময় সিধু জ্যাঠা দেখে ফেলে। চোখে কম দেখলেও একটা ছেলের সাথে কুন্তি আছে সেইটুকু উনি বুঝতে পেরেছিলেন। ব্যাস সোজা বাবার কানে তুলে দেন কুন্তি না জানি কোন ছেলের সাথে গায়ে গা লাগিয়ে ফষ্টি নষ্টি করছে। বাবা ছেলেটা কে জানতেও চাইলেন না, শুনেই বাড়ি ফিরে চেলা কাঠ দিয়ে বেদম মারতে লাগলেন। কুন্তি শুধু জ্ঞান হারাবার আগে বিলাসের নামটা বলে দেয়। প্রথমে ভেবেছিল বলবেই না, কিন্তু বাবা যেভাবে মারতে শুরু করেছিল কুন্তি বাঁচতই না। তাই নিজেকে বাঁচাতে কুন্তি নামটা বলে দেয়। কি করে যেন বাবা নামটা শুনতে পান। তারপর মার থামিয়ে দেখতে থাকেন কোথায় কোথায় লাগলো। ভয় পাচ্ছিলেন বিলাসের কানে না যায়। বিলাসের কানে ঠিক পৌঁছে গিয়েছিল কুন্তিকে এইভাবে মার দেওয়াটা। গ্রামে কোনো কথা একবার উঠলে খুব তাড়াতাড়ি সেটা ছড়িয়ে যায় তিলকে তাল করে। কুন্তি কোনো ছেলের সাথে দেখা করতে গিয়ে বাবার কাছে মার খেয়েছে। সেটা হয়ে গেল কুন্তি অপকর্ম করতে গিয়ে ধরা পড়েছে, তাই ওর বাবা মেরে পাট পাট করে দিয়েছে। কথাটা ডালপালা মেলে ছড়িয়ে আরো বড় করে বিলাসদের বাড়িতে পৌঁছে যায়। বিলাসের বাবা রেগে যান। বিয়ে ভেঙে দেওয়ার কথা বলতেই বিলাস বেঁকে বসে। বিলাস জেদ ধরে বসে ও কুন্তিকেই বিয়ে করবে। আসলে ও তো জানে আসল সত্যিটা। এরপর বিলাস আর দেরি করে না, বাবাকে জোর করে বলে পাঠায় 2 সপ্তাহের মধ্যে বিয়ে করার। খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে গেল কুন্তির। কুন্তির বাবা দেখলেন মেয়ের যা বদনাম হয়েছে, এরপর দেরি করলে বিলাসকেও জামাই হিসেবে পাওয়া যাবে না। তাই আর দেরি করলেন না। ফুলশয্যার কথা মনে এলে কুন্তির আজও চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। মানুষ এত ভালো হয়। সারাটা রাত বিলাস কুন্তিকে আদর করে আর কুন্তির গায়ে হাত বুলিয়ে দিতে থাকে। বিলাসের জন্য মার খেয়েছে, তার জন্য বিলাস ভীষণ কষ্ট পাচ্ছে। কোথায় কোথায় মেরেছে জেনে সেখানে বিলাস হাত বুলিয়ে দেয়। এমন বর কজন আর হয়? এত খেয়াল আর কে করে? কুন্তিকে মেরেছেন বলে শ্বশুরবাড়িতে সহজে যেতে চায় না বিলাস। বেশ একটা রাগ ভাব দেখাতো। কুন্তির বাবাও নিশ্চিন্তে ছিলেন মেয়ের প্রতি জামাইয়ের ভালোবাসা দেখে। বিলাস শুধু বলতো, যতক্ষণ আছি তোকে ভালোবাসবো, যাতে আমি না থাকলেও এই আদর তোকে আমার কথা মনে করাবে। কুন্তি মুখ চেপে ধরত। কি সব অলক্ষণে কথা বলে। ভোরবেলায় আদর বেশি করত। কুন্তি তো ঘুমিয়ে থাকত। কুন্তির পা থেকে শুরু করত আদর করা। গরম ঠোঁটের ছোঁয়ায় কুন্তির সারা শরীর কেঁপে কেঁপে উঠত। একটু একটু করে কাপড় তুলত আর তার সাথে আদর বেড়ে যেত। বিলাসের এক একটা আঘাতে কুন্তি অদ্ভুত ব্যথায় আনন্দ পেত। ভগবানের কি বিচার, সেই সুখ বেশি দিন রাখতে দিল না। বিয়ের পরে শ্বশুর শাশুড়ি প্রতি মাসে লক্ষ্য রাখতেন কুন্তি কবে পোয়াতি হবে। প্রতিবেশীদের কাছে ইনিয়ে বিনিয়ে বলতেন কুন্তিকে যেন সবাই বলে ঘরে একটা বাচ্চা আনতে। আরে বাবা, বংশ রক্ষা করতে হবে যে। বিলাস এই সব শুনে পাত্তাই দিত না। কুন্তি জানালে সেই দিন আরো বেশি আদর করবে অনেকক্ষণ ধরে। এটাই নাকি বলার শাস্তি। একবার বলেই ফেলেছিল কুন্তিকে, কুন্তি মা হলে নাকি বিলাসকে আর ভালোবাসবে না। তাই যতটা দেরি হয় ততটাই ভালো। গোপনে বুড়ো কোবরেজের কাছ থেকে মাঝে মাঝে কি নিয়ে এসে রাতের বেলায় কুন্তিকে খাইয়ে দেয়। কুন্তি আজও জানতে পারল না ওইগুলো কি আর কেন খাওয়াতো। মাঠে কাজ করতে গেলেও কোনো না কোনো ছুতোয় ঠিক বাড়ি এসে দেখে যেত কুন্তি ঠিক আছে নাকি। সেই মানুষটাকে কি করে ভুলে যাবে কুন্তি?
কত রাত কুন্তী বিলাসের স্পর্শের কথা মনে করে বালিশ ভিজিয়েছে। রাতের বেলায় উঠে নিজেকে পরিষ্কার করেছে। নিজের শরীরের সাথে নিজেই যুদ্ধ করে ক্লান্ত হয়ে গেছে। তবুও একবারও মনে হয়নি বিলাসের বদলে আর কেউ আসুক। কুন্তীর দিকে নজর কম লোকে তো দেয়নি। নেহাত বড় বাড়িতে এসে পড়েছে তাই রক্ষে। বৌমার শাশুড়ি তো যেন চোখে হারাতেন। সব সময় কুন্তী কুন্তী করতেন। কুন্তী তখন কতই বা বড়, সদ্য বিধবা হয়েছে, 6 মাসও হয়নি। কিভাবে আগলে রেখেছিলেন সে কুন্তীই জানে। চোখের জল নিজের আঁচল দিয়ে মুছিয়ে দিতেন। কুন্তীকে সবসময় পাশে রাখতেন। কুন্তীর সাবান, তেল সবকিছু আছে কিনা খোঁজ নিতেন। কুন্তীর মন ঘোরানোর জন্য বাড়ির কাজ ধরিয়ে দিতে লাগলেন। এত ঋণ কুন্তী কিভাবে শোধ করবে? তাই তো ধীরে ধীরে কুন্তী সংসারের জাঁতা কলে ঢুকে গেল। নিজের শরীরের দিকে নজর না দিয়ে সব চিন্তা ভাবনা বাড়ির লোকেদের জন্য রেখে দিল। এই পরিবারের রীতিনীতি, নিয়মকানুন সমস্ত কুন্তীর মুখস্থ। এখন তো কুন্তী সবকিছু বলে দেয়। মনোরমা দেবীর 4টে ছেলে মেয়েকে বুকে করে মানুষ করেছে কুন্তী। ওরা এখন বড় হয়ে গেছে। কুন্তীর যেন সন্তানের পিপাসা ঠিক মেটেনি। তাই মুখপুরীকে বুকে নিলে বড় ভালো লাগে তার। একটা যদি নিজের পেটের সন্তান থাকত, তাকে বড় আদরে মানুষ করত কুন্তী। মুখপুরীকে কেউ আলো বলে ডাকে না। সেই আগের বয়স থাকলে মুখপুরীকে নিজের মেয়ে বলেই চালিয়ে নেওয়া যেত, কিন্তু তাতেও অনেক সমস্যা দেখা যেত। তাহলে বাবাটাকে, তার নাম কি? কুন্তীর চরিত্র নিয়ে কত কথা উঠত। কুন্তী, জানো মামার বাড়ি থেকে মুখপুরীকে পায়ের রূপোর মল আর হাতে সোনার ব্যাঙ্গেল দিয়ে গেছে। জয়ার কথায় অবাক হয়ে যায় কুন্তী। তাই তো, খেলনাপাতি এসেছে অথচ গয়না আসবে না, তা কি করে হয়? কখন দিল এইসব? তুমি যখন মুখপুরীকে আনতে গিয়েছিলে তখন। ও আচ্ছা, ঠিক আছে। মনোরমা দেবীর মুখোমুখি হতেই কুন্তী কথাটা পারে। বৌমা, আলোর জন্য ওর মামার বাড়ির থেকে কিছু গয়না দিয়েছে, ওই জয়া বলল। মনোরমা দেবী দেখলেন কুন্তীর কাছে লুকিয়ে আর লাভ নেই। কুন্তী সব জেনে ফেলেছে, আর তো উপায় নেই। তাই দেরাজ থেকে ওইগুলো বার করে কুন্তীর হাতে দিয়ে বললেন, আমি তো পরে দেব মনে করেছিলাম, তারপর ভুলেই গিয়েছিলাম। আমি যে ওই সেই দিন জয়ার পুরনো ব্যাঙ্গেল জোড়ার কথা বললাম, তা সেদিনও তো আমার মনে পড়ল না। কুন্তী এত বছর ধরে আছে এখানে, তাই একটু অধিকার বোধ জন্মে গেছে। কুন্তী জানে জয়ার কথা যদি না বলতো তাহলে গয়নাগুলো পাওয়া যেত না। জয়া যেহেতু সব খোঁজ খবর রাখে, তাই মনোরমা দেবী বার করতে বাধ্য হবেন। হলো তাই। মনোরমা দেবী বার করে কুন্তীর হাতে দিয়ে অতি বিরক্তভাবে বলে উঠলেন, ওই তো দেখতে, তাকে আবার গয়না পরানো কিসের বুঝি না বাপু। না দেখতে ভালো, না গড়ন ভালো, আস্ত একটা আপদ। এইসব কি বলছো বৌমা? কত লক্ষ্মী মেয়ে বলো দেখিনি আমাদের আলো। পেট ভরা থাকলে টু শব্দটিও করে না। লক্ষ্মী না ছাই, কই মাছের প্রাণ নিয়ে যেন জন্মেছে। তুমি দেখে রেখো, এই মেয়ে তোমার বড় হয়ে কিছু একটা হবে। এই বলে গয়নাগুলো নিয়ে চলে গেল কুন্তী। এখনই এইগুলো পরাতে না পারলে অস্বস্তি হবে, কাজে মন বসবে না। ঘরে গিয়ে একটা একটা করে পরানোর পর সে কি হাত পা ছুঁড়ছে মুখপুরী। যত হাত পা ছুঁড়ছে তত আওয়াজ হচ্ছে পায়ের মলে। খুশিতে একবারে খিলখিলিয়ে হেসে ওঠে মুখপুরী। মুখপুরীকে খুশি দেখে কুন্তীর বুকের ভিতর যেন দোলা লাগে। এই যে 4টে ছেলে মেয়ে মানুষ করেছে কুন্তী, কিন্তু মুখপুরীর প্রতি টানটা যেন একটু অন্যরকম। আচ্ছা, কিছু কি খোঁজার চেষ্টা করে কুন্তী? কিন্তু কি? নিজের মায়ের দুধ, তাও সেটা খাওয়ার যেন অধিকার নেই। মা যদি দিতে না চায়, তাকে কিভাবে জোর করে দেওয়াবে? তাই 3 মাস পর থেকেই গোয়ালা যে দুধ দিয়ে যেত, কুন্তী সেটা গরম করার পর সেখান থেকে অল্প করে দুধ সরিয়ে রাখত।
মনোরমা দেবী এখন প্রায় দুধ খাওয়াতে ভুলেই যান, হয়তো ইচ্ছে করেই ভুলে যান। কুন্তী সময় পেরিয়ে গেলেই গরুর দুধ খাইয়ে মুখপুরীকে ঠান্ডা করে রাখত। মনোরমা দেবীর যেন কোনো খেয়ালই নেই মুখপুরী খেলো কি না খেলো। কুন্তী গোয়ালাকে বলে আরো 4 পোয়া দুধ বেশি নিচ্ছে। কুন্তীর যত্নে মুখপুরী বেশ নাদুস নুদুস হয়েছে, কিন্তু ওই যে গায়ের রং, কালো নাকচ্যাপটাকে কেউ পছন্দই করে না। জয়া রোজ আসে মুখপুরীকে একটু দেখার ছলে বিরক্ত করতে। বেশ লাগে যখন মুখপুরী কেঁদে ওঠে। কুন্তী তটস্থ হয়ে থাকে ওই জয়া মুখপুরীর কাছে এলেই। জয়া খেলা তো করেই না, উল্টে খেলনাটাকে আরো দূরে সরিয়ে রাখে। আর ওটা পাওয়ার জন্য মুখপুরী কেমন হাত পা ছুঁড়ে নিতে যায়। যখন হাতে পায় না তখন আনন্দে হাততালি দিয়ে ওঠে। যাওয়ার আগে হয় একটু চিমটি কেটে যাবে, অথবা ওই মুখপুরীর এই ঘন চুলটা টেনে দিয়ে যাবে। মুখপুরী চুপটি করে থাকবে এ যেন সহ্য হয় না জয়ার। মুখপুরী মুখ দিয়ে আওয়াজ বের করে, ফোকলা দাঁতে কি সুন্দর হাসে। কুন্তীর কোলে থাকলে নেচে ওঠে। কুন্তী যতক্ষণ ওর সামনে থাকে ততক্ষণ ওর কিছু না কিছু বক বক করেই যায়। মুখপুরী এখন উপুর হতে পারে। কুন্তীর ভয় মুখপুরী আস্তে আস্তে বড় হচ্ছে, কোথাও ব্যথা না পায়। কুন্তী যা ভয় পাচ্ছিল সেটাই হলো। কুন্তী রান্নাঘরে কাজ করছিল। জয়াকে রান্নাঘর থেকেই দেখল কুন্তীর ঘরের দিকে যাচ্ছে। কি মনে হতে ঘরে এসে দেখে মুখপুরী চৌকির নিচে পড়ে আছে। জয়া চুপচাপ দাঁড়িয়ে আছে। বালিশটাকে ঠেলতে ঠেলতে চৌকির কিনারায় নিয়ে আসে। তারপর মুখপুরী নিজে গড়াতে গড়াতে বালিশ শুদ্ধ নিচে পড়ে যায়। সেটাই এক মনে দেখছে জয়া। মুখপুরী কিভাবে চৌকি থেকে পড়ে সেটা দেখতে বেশ মজা লাগে ওর। মুখপুরী ব্যথা পাবে, কেঁদে উঠবে, আরো ভালো লাগবে। তাই চুপ করে এক মনে দেখছে। মুখপুরী পড়েছে আর কুন্তী এসে হাজির হয়েছে। কুন্তীর দেখেই হৃৎপিণ্ড ঠেলে গলার কাছে চলে আসে। কি সর্বনাশ হয়ে যাচ্ছিল! মুখপুরী বালিশে পড়ে একদিকে কাত হয়ে গেছে। কুন্তী তাড়াতাড়ি মুখপুরীকে কোলে তুলে জয়াকে আলতো করে বকা দেয়। এমন কিছু জোরেও বকা দেয়নি। তাতেই জয়া একেবারে কেঁদে কেটে মনোরমা দেবীর কাছে গিয়ে উপস্থিত হয়। কুন্তী যে বকা দিয়েছে সেটাই বারবার করে মনোরমা দেবীকে বলে। মনোরমা দেবী জয়ার ঘ্যানঘ্যানানি শুনে খুব বিরক্ত হয়ে যান। কুন্তীকে ডেকে কিছু বলতে যাবেন, কুন্তী ঠিক সেই সময় এসে বলে, জানো বৌমা, আলো চৌকি থেকে পড়ে গিয়েছিল আর জয়া সেটা চুপ করে দাঁড়িয়ে দেখছিল। কোথাও লেগেছে? না, লাগেনি। এটাই ভগবানের রক্ষে। এই কথার উত্তরে মনোরমা দেবী আর কোনো কথা খুঁজে পেলেন না। সত্যি অন্যায়টা তো জয়ারই। মনোরমা দেবী এমনভাবে কুন্তীকে জিজ্ঞাসা করলেন কোথাও লেগেছে কিনা, যেন লাগলে পরে উনি জয়াকে বকবেন। কুন্তী জানে মনোরমা দেবী একটুও বকবেন না। কুন্তী যখন মুখপুরীর সামনে থাকে তখন আলো নাম দিয়ে কথা বলে, কিন্তু জয়া আসলেই শুধু মুখপুরী বলেই ডাকে। এই দুটো শব্দ শুনলেই মুখপুরী কেমন যেন আনন্দে উচ্ছল হয়ে ওঠে। মুখপুরী জানে কে কোন নামে ওকে ডাকছে। এই দুটো মানুষ শুধু মুখপুরীর চেনালো, আর তো কেউ আসে না ওর কাছে, কাকেই বা চিনবে। অথচ বাড়ি ভর্তি লোকজন। সব থেকে ছোট সদস্য বলে সব থেকে বেশি ভালোবাসা প্রাপ্য ছিল। অথচ কেউ চায় না। কুন্তী মাঝে মাঝে ভাবে, মুখপুরীর মধ্যে যদি কোনো অলৌকিক শক্তি থাকত তাহলে হয়তো সবাই ওকে অন্য চোখে দেখত, অথবা মুখপুরী যদি একটু সুন্দরী হতো তাহলেও একটু হলেও ওর দিকে তাকাতো। জয়াকে নিয়ে হয়েছে মুশকিল। মানাও করতে পারে না কুন্তী, আবার কিছু বলতেও পারে না। সকাল থেকেই মুখপুরী বেশ কয়েকবার পায়খানা করে কাঁথা কাপড় ভিজিয়েছে। কুন্তী ভেবে পায় না মুখপুরীর এই রকম হঠাৎ করে পায়খানা হচ্ছে কেন। বেশ কয়েকবার পায়খানা করে ক্লান্ত হয়ে যায় মুখপুরী। তাকে অল্প অল্প করে নুন চিনির জল খাওয়ায় কুন্তী। এখন মনোরমা দেবীর দুধ ছাড়াও মুখপুরী ঘুম থেকে উঠলে অন্য কিছু খাওয়ানো হতো, এই যেমন সুজি, সাবু, খিচুড়ি এইসব।
পাতলা পায়খানা দেখে কুন্তী ভাতের মাঠটা ফেলে না দিয়ে সেটাই খাওয়াতে লাগলো। কুন্তীর মাথায় কিছুতেই আসছিল না মুখপুরি কেন পায়খানা করছিল। একবার কাঁথা পাল্টাতে এসে কুন্তী দেখে জয়া মুখপুরির মুখের সামনে কি একটা যেন ধরেছে। মুখপুরি জয়ার হাতটাকে 2 হাত দিয়ে চেপে ধরে সেই জিনিসটা চেটে চেটে খাচ্ছে। কিন্তু তাড়াতাড়ি মুখপুরির কাছে এসে দেখে জয়া ওর মুখের সামনে আমের আচার ধরেছে। সেটাই মনের আনন্দে মুখপুরি চেটে চেটে খাচ্ছে। কুন্তী বুঝতে পারল মুখপুরির পেট খারাপের কারণ। মুখপুরির সামনে থেকে আচারটা সরিয়ে দিতেই মুখপুরি কেঁদে ওঠে। কাঁদুক কুন্তী, তবুও আচারটা মুখে ধরায় না। জয়াকে মানা করে দেয় মুখপুরিকে যেন কিছু না খাওয়ায়। পেট ব্যথায় যখন মুখপুরি কেঁদে ওঠে, যতই নাভির ওপর গরম সেক দাও না কেন, পেট ব্যথা কিন্তু সহজে কমতেই চায় না। সেই কান্নার থেকে তো এই কান্না অনেক ভালো। মুখপুরির কান্নার আওয়াজে মনোরমা দেবী বড়ই বিরক্ত হন। কুন্তী! এই বলে ডাক দিতেই কুন্তী বুঝতে পারে মুখপুরির কান্নার আওয়াজের জন্য মনোরমা দেবী বিরক্ত হচ্ছেন। তখন আর কিছু খুঁজে না পেয়ে কুন্তী নিজের বুক ওর মুখের মধ্যে দিয়ে দেয়। কিছুক্ষণ অন্তত শান্ত থাকে মুখপুরি। মুখপুরি যখন টেনে কিছুই পায় না, তখন মুখ সরিয়ে নেয়। ওই অতটুকু সময়টাই কুন্তীর কাছে স্বর্গ সুখ। এরপর কুন্তী মুখপুরিকে চুষিকাঠি ধরিয়ে দেয়। মুখপুরি শান্ত হয়ে যায়। মুখপুরি কোনো সাহায্য ছাড়াই এখন বসতে পারে। কুন্তী তাই ওকে চোখের সামনে রেখে কাজ করে। তাগার মধ্যে দড়িটা গিঁট বেঁধে দেয় যাতে গণ্ডির মধ্যেই থাকে। মুখপুরি হামাগুড়ি দিয়ে একটু একটু এদিক ওদিক যায়। যতটা দড়িটা দেওয়া থাকে তার বাইরে যেতে পারে না। আশেপাশে যাকে দেখে তাকেই হাত নেড়ে আয় আয় বলে ডাকার চেষ্টা করে। ওই সময় যেতে আসতে সবার নজরে পড়ে। মনোরমা দেবী মুখ ভেঙচিয়ে চলে যান। ভাই বোনেরা যে যার কাজে ব্যস্ত থাকে। মুখপুরির সাথে খেলার কেউ নেই। কুন্তী মাঝে মাঝে এসে প্যান্ট বদলে দিয়ে যায়। খেলনা নিয়ে নাড়াচাড়া করে একটু খেলার চেষ্টা করে। কোনো পাখি দেখলে তাকে ডাকে মুখপুরি। বাটিতে অল্প একটু মুড়ি রেখে দেয় কুন্তী। সেটাই এক মুঠো করে ধরার চেষ্টা করে মুখপুরি। যদি হাতে লেগে থাকে মুখে দেওয়ার চেষ্টা করে। এখন সবকিছুর স্বাদ নিতে চায়। যা হাতের নাগালে পায় তাই খপ করে ধরে নেয়। কুন্তী হঠাৎ প্রচন্ড চিৎকার শোনে। দৌড়ে এসে যা দেখে মনে মনে হেসে ফেলে। কি দেখে এত হাসি এলো? জয়া মুখপুরির কাছে এসে খুব মাথা ঝাঁকিয়ে কথা বলছিল। ব্যাস, হাতের নাগালে জয়াকে পেয়ে জয়ার চুল খামচে ধরেছে। চুলে টান পড়তেই জয়া চিৎকার দিয়ে ওঠে। জয়া যত ছাড়ানোর চেষ্টা করে মুখপুরি তত আঁকড়ে ধরে। শুধু চুল টেনেই ক্ষান্ত হয় না, সেই চুল খাওয়ার চেষ্টা করতে থাকে। জয়া সহ্য করতে না পেরে মুখপুরিকে সজোরে ধাক্কা দেয়। এতে মুখপুরি পড়ে যায় ঠিকই, কিন্তু হাতের মুঠো ছাড়ে না। চুলে আরো জোরে টান পড়ে যায় জয়ার। কুন্তী এসে মুখপুরিকে চুষিকাঠি ধরিয়ে দিতেই মুঠো আলগা করে দেয়। জয়া আক্রোশে একটা মার দিয়ে চলে যায়। কুন্তী দেখে মুখপুরি ওইভাবে জয়ার চুল খামচে ধরে রেখেছে, তাই মনে মনে খুব হাসছিল। কিন্তু যেই জয়া মার দিল, মুখপুরি ব্যথায় কান্না জুড়ে দিল। কুন্তী আবার ব্যস্ত হয়ে পড়ল কান্না থামানোর জন্য। কারুর যেন সহ্য হয় না মুখপুরির কান্না। সবাই খুব বিরক্ত হয়। তার থেকেও বেশি লজ্জা এই বাড়িতে ছোট বাচ্চার কান্নার আওয়াজ হচ্ছে বলে। এখন তো অনেকেই জানে মনোরমা দেবীর মেয়ে হওয়ার কথা, আর জানবে নাই বা কেন? হিজড়াদের অনেকেই দেখেছে এই বাড়িতে ঢুকতে। কি করে খবর পেয়ে গেল ওরা কে জানে। এসেই এত বড় বাড়ি দেখে বিশাল একটা হাঁক দিয়ে বসলো। তারপর যেই শুনলো মেয়ে হয়েছে, তখন দরদাম একটু কমায়। কোনো নাচানাচি করতে দেননি মনোরমা দেবী। চুপচাপ ওদের দাবি মিটিয়ে তাড়াতাড়ি বিদায় করেন। আশেপাশের বাচ্চারা এসেছিল, ওরা বুঝি নাচবে গান গাইবে সেই আশায়, কিন্তু কিছুই হলো না দেখে নিরাশ হয়ে ফিরে যায়। সেই থেকে প্রতিবেশীরা জানে কেউ মুখের ওপরে বলতে আসে না। শুধু পাড়ার রাঙা জেঠি এসেছিলেন খবরাখবর নিতে। উনি হলেন পাড়া বেড়ুনি, শুধু খবর সংগ্রহ করে এই ঘরের কথা ওই ঘরে বলেন। মনোরমা দেবীর কাছে পাত্তা না পেয়ে
কুন্তির কাছ থেকে যতটুকু পারলেন খবর নিলেন। মনোরমা দেবীকে পান দিতে চাইলেও পান নিলেন না দেখে একটু অসন্তুষ্ট হলেন। তাতে ভারী বয়েই গেল মনোরমা দেবীর। তার এখন অনেক কাজ, ওই মুখপুরীর জন্যে সময় নষ্ট করতে ভারী বয়েই গেছে। 6 মাস হতেই কুন্তি ওকে ভাত চটকিয়ে ডালের সাথে মাখিয়ে খাওয়াতে শুরু করে। নাপিত ডেকে ন্যাড়া করানো হয়। কুন্তি জানে ওর কোনো অন্নপ্রাশন হবে না, তাই পুরোহিতের কাছে গিয়ে একটা ভালো দিন দেখে ভাত খাওয়ায়। কি করবে, মুখপুরীর যে ও ছাড়া আর কেউ নেই। মুখপুরী এখন অনেক কথা শিখে গেছে। মা, বাবা, দাদা, দিদি, মনোরমা দেবীকে বৌমা বলে ডাকে। কুন্তি এত শেখায় তবু মা বলে ডাকে না, বরং কুন্তিকে মা বলে ডাকে, আবার কখনো কখনো কুলতি মা বলে ডাকে। বেশ শুনতে লাগে। জয়াকে দেখিয়ে দিদি বলাতে এখন দিব্যি দিদি বলে ডাকে। জয়ার বেশ ভালো লাগে ওর একজন ছোট্ট কেউ আছে, আর যার ওপর জয়া বেশ খবরদারি করতে পারবে। সবাই যে যার কাজে বেরিয়ে গেলে কুন্তি মুখপুরীকে হাঁটা শেখায়। টলমল পায়ে কুন্তির 2 হাত ধরে দিব্যি হাঁটে। কুকুর, বিড়াল, গরু, কাক, চড়ুই, শালিক দেখলেই সব চিনতে পারে। কুন্তি যখন বলে, হাত গড়ালে নাড়ু পাবে, নইলে নাড়ু কোথায় পাবে, মুখপুরী কি সুন্দর হাত ঘোরায় তখন। সুন্দর গোল গোল হাত যখন ঘোরায় বেশ লাগে। ছুটির দিন সাধারণত কুন্তি মুখপুরীকে ঘরের মধ্যে রেখে কটা খেলনাপাতি দিয়ে ওখানেই থাকতে বলে, বাইরে আসতে মানা করে। কারণ কুন্তি চায় না বিশ্বম্ভর বাবুর সামনে মুখপুরী যাক। কি বলতে কি বলে বসবেন কে জানে। এইরকমই একদিন ছুটির দিনে বিশ্বম্ভর বাবু ঘরে বসে পেপার পড়ছিলেন। পেপার পড়তে গিয়ে বারবার চশমাটা খুলেছিলেন। ভুরু কুঁচকে পেপারের অক্ষরগুলো তাকিয়ে দেখার চেষ্টা করছিলেন। তারপরেও ঠিক করে দেখতে পারছিলেন না। পেপার রেখে চশমা মুছে আবার পড়ার চেষ্টা করছিলেন। এই রকম কয়েকবার করার পর হঠাৎই খিলখিলিয়ে হাসির শব্দ পান। খুব গম্ভীরভাবে বিশ্বম্ভরবাবু দরজার দিকে তাকিয়ে বলে ওঠেন, এরে! দরজার ওখান থেকে ছোট্ট একটা মুখ বেরিয়ে আসে। মুখে হাত চাপা দিয়ে খিলখিল করে হাসে। বিশ্বম্ভরবাবু রক্তচক্ষু দেখালে দূরে পালিয়ে যায়। মনোরমা দেবীর সাথে এই বাচ্চা নিয়ে কোনো উচ্চবাচ্য হয় না। মনোরমা দেবীও উনি অসন্তুষ্ট হবেন বলে কোনো কথা বলেন না। কিন্তু এদিকে যে একটা একটা দিন কেটে যায়, মেয়ে বড় হয়ে যাচ্ছে, তা যেন কারুর খেয়াল নেই। বিশু বা শঙ্করদের ঘরে উঁকি মারলে ওরা তাড়া দেয়, মুখপুরীকে ঘরেই ঢুকতে দেয় না। মুখপুরী বোঝে, ওইভাবে ওকে হাত পা নাড়িয়ে জোর গলায় ওকে ওরা চলে যেতে বলছে। মুখপুরী এখন ভালো মতোই হাঁটতে পারে। ঘরের মধ্যে একা বসে থাকতে আর ভালো লাগে না। বাড়ির সবাই যখন আছে তাই সব ঘরেই একটু একটু করে উঁকি মারে। আর তখনই দেখতে পায় বিশ্বম্ভরবাবুর ওই কীর্তি। এমন মজার জিনিস দেখলে কার না হাসি পায়। কিন্তু ওই রকম গম্ভীর গলা জানলে মুখপুরী কখনোই ঘরের দিকে মুখ বাড়াতো না। কিন্তু বেশ মজা লেগেছে ওই লোকটাকে। বাচ্চা মুখটা সরে যেতেই বিশ্বম্ভরবাবু দরজার কাছে এসে দাঁড়াতেই দেখেন বাচ্চাটা দৌড়ে কুন্তির ঘরে ঢুকে গেল। প্রচণ্ড বিরক্ত হলেন বিশ্বম্ভরবাবু। আবার গিয়ে চেয়ারটায় বসলেন। মনোরমা দেবীকে বলে দেবেন উনি থাকলে যেন না আসেন ওই হতচ্ছাড়িটা, পুরো মেজাজটাই নষ্ট করে দেয়। এদিকে দৌড়ে এসে কুন্তির ঘরে ঢুকে পড়ল মুখপুরী। ভয়ে আতঙ্কে খুব হাঁপাচ্ছে। বাপরে, কি ভয়ঙ্কর গলা! ওই লোকটাকে দাদা দিদিরা বাবা বলে ডাকে। কুন্তি আর অন্যরা ডাকে বড়বাবু। মুখপুরী তাই জানে উনি হলেন বড়বাবু। ঘরে এসে মুখপুরী একটু শান্ত হলে তারপর এখনই দেখা ঘটনাটার নকল করতে থাকে আর নিজের মনেই হেসে ওঠে। ছুটির দিন সবাই বাড়ি থাকলে বাড়িটা কেমন গম গম করে। কার ভালো লাগে ওই ঘরের মধ্যে থাকতে? জয়া ওর বন্ধুদের নিয়ে খেলছে। মুখপুরী পায়ে পায়ে এগিয়ে যায় ওদের দিকে। তারপর জয়াকে ডেকে বলে, আমিও খেলবো। জয়া এক ঠেলা মারে মুখপুরীকে। শর্ত এখান থেকে, তুই তো খেলতেই পারিস না।
জয়ার অন্যান্য বন্ধুরা বলে নিয়ে নিতে। জয়া তখন বলে, ঠিক আছে, তোকে খেলায় নেব, ও হলো এলেবেলে। মুখপুরি তাতেই খুশি, খেলার মধ্যে তো আছে, এলেবেলে বলে আউট হয় না, কিন্তু চোর হতে পারে। ওরা সবাই লুকিয়ে মজা পায়। মুখপুরি খুঁজেই চলে, অনেকক্ষণ খুঁজে না পেলে তারপর কাঁদতে কাঁদতে চলে যায় কুন্তির কাছে। কুন্তি ছাড়া কাকেই বা নালিশ করবে। কুন্তি একটা বুদ্ধি শিখিয়ে দেয় মুখপুরিকে। কি বুদ্ধি শুনুন তাহলে। এরপর মুখপুরিকে চোর হতে বলতেই মুখপুরি পরিষ্কার বলে দেয়, আমি চোর হব না। তাহলে তুই খেলবি না? ঠিক আছে, খেলবো না। তুমি তাহলে নাড়ু পাবে না। কোথায় তোর কাছে নাড়ু? আমার কাছে তো নেই। তাহলে নাড়ুর কথা বলছিস কেন? কুন্তিমা বলেছে যে আমাকে খেলতে নেবে না তাকে নাড়ু দেবে না। আমি তোমার নাম বলে দেব মাকে। না না, তোকে খেলতে নেব। এবার আর বলবি না তো? আচ্ছা, বলবো না। এবার সবাই খেলতে নেয় মুখপুরিকে। কুন্তির বুদ্ধিটা কাজে লাগলো বেশ। কুন্তি সব খবর নেয় মুখপুরি থেকে। মুখপুরি একটু কথা বলতে ভালোবাসে, একটু সঙ্গী চায়। বাড়িতে কুন্তি ছাড়া আর কেউ তো কথা বলে না। একদিন দুপুরে কুন্তি ঘুমিয়ে পড়লে মুখপুরি ওর পুতুল নিয়ে খেলছিল। পুরানো কাপড় চোপড় দিয়ে কুন্তি মুখপুরিকে কয়েকটা পুতুল বানিয়ে দেয়। সেই পুতুল খেলতে খেলতে মেয়ে পুতুলের শাড়ি গেল ছিঁড়ে। এবারে কি হবে? মুখপুরির চোখে জল চলে আসে। কি করবে? মনে পড়ল জয়া অর্থাৎ ছোড়দির কাছে পুতুলের অনেক রেশমি শাড়ি আছে। তারই একটা চেয়ে আনতে গেল মনোরমা দেবীর কাছে। দুপুরে মনোরমা দেবী তখন একটু চোখ বুজেছেন। রেডিওতে মনসা মঙ্গল নাটক হচ্ছে। সেই সময় পায়ে পায়ে দরজার কাছে উপস্থিত হলো মুখপুরি। মনোরমা দেবীকে খুব মিহিস্বরে ডাক দিল, বৌমা। মুখপুরির গলার আওয়াজ শুনে প্রচন্ড বিরক্ত হলেন মনোরমা দেবী। এই দুপুরবেলায় এসেছে জ্বালাতে, এখানে কি মরতে এসেছে কে জানে। মনে মনে খুব গজগজ করে রীতিমতো রাগে বেশ জোর গলায় বলে উঠলেন, কি হয়েছে? ডাকছিস কেন? মুখপুরি খুব ভয়ে ভয়ে মনোরমা দেবীকে জানালো, বৌমা, আমার পুতুলের জন্য একটা রেশমি কাপড় দেবে? আমার মেয়েকে পরাবো। প্রচন্ড বিরক্ত হলেন মনোরমা দেবী, কিন্তু এবার আর সেটা বোঝালেন না। হাত নেড়ে মুখপুরিকে ডাকলেন, তারপর বললেন, আমার পাটা একটু টিপে দে তো, খুব ব্যথা করছে, তারপর দেব। মুখপুরি তো ভীষণ খুশি হলো বৌমার কথায়। বৌমা ওকে পুতুলের রেশমি কাপড় দেবে বলেছে। তাড়াতাড়ি দরজা থেকে ঘরে ঢুকে পালঙ্কের কাছে আসে। পালঙ্কে বসার অনুমতি পায় না মুখপুরি। পালঙ্কের পাশে দাঁড়িয়ে থেকে মনোরমা দেবীর পা ছোট্ট দুটো হাত দিয়ে আস্তে আস্তে টিপে দিতে থাকে। একটা হয়ে গেলে মনোরমা দেবী পাশ ফিরে আরেকটা পা বাড়িয়ে দেন। মুখপুরি ছোট্ট দুটো হাত দিয়ে ওই বড় মোটা মানুষের পা টিপতে থাকে। আর কতক্ষণই বা টিপবে, ওর যে হাত ব্যথা হয়ে যায়। একটু থামলে পরেই মনোরমা দেবী রীতিমতো দাঁত খিচিয়ে বলে ওঠেন, থামলি কেন? ভালো করে টেপ, না হলে পুতুলের কাপড় দেব না। বলে উহ আহ করতে থাকেন। অনেকক্ষণ হয়ে গেছে মুখপুরি পা টিপেই যাচ্ছে। সেই কখন পুতুল খেলা ছেড়ে দিয়ে মনোরমা দেবীর পা টিপছে সে। শেষে অধৈর্য হয়ে জিজ্ঞাসা করে, কখন কাপড় দেবে বৌমা? বেলা যে গড়িয়ে যায়। জয়া স্কুল থেকে ফিরে এসে দেখে মুখপুরি মায়ের পা টিপে দিচ্ছে। মুখপুরি, তুই কি করছিস এখানে? জয়া দেখছে মুখপুরি পা টিপছে, তাও জিজ্ঞেস করে। এইরকম অনেকেই আছেন যারা দেখেও বোঝেন না অথবা না বোঝার ভান করেন। দেখছেন স্কুলের পোশাক পরে স্কুলে যাচ্ছে, তারপরেও জিজ্ঞাসা করবে, কিরে স্কুলে যাচ্ছিস? আমাদের জয়াও সেই রকম। তা মুখপুরি জয়ার উত্তরে বলে, বৌমা বলল পা টিপে দিলে পুতুলের রেশমি কাপড় দেবে, তাই পা টিপে দিচ্ছি। জয়ার গলার আওয়াজে মনোরমা দেবীর ঘুমের চটক ভেঙে যায়। উনি জয়াকে বলে ওঠেন, জয়া, তোর পুতুলের পুরনো শাড়ি থাকলে মুখপুরিকে দে তো, বড় জ্বালাচ্ছে। আচ্ছা, আমি এক্ষুনি দিচ্ছি মা। এই কথা বলেই এরপর মুখপুরির দিকে তাকিয়ে জয়া বলে ওঠে, মুখপুরি, তুই আমার স্কুলের ব্যাগ থেকে টিফিন বাক্সটা বার করে ওই বই খাতাগুলো গুছিয়ে রাখ।
তারপর আমি কাপড় আনছি। মনোরমা দেবীকে ছেড়ে এখন জয়ার কাজ করতে হবে। মুখপুরি তাতেও খুশি, অবশেষে পাবে পুতুলের জন্য কাপড়। জয়ার কথা মতো কাজ করতেই বেশ অনেকগুলো শাড়ি পেল মুখপুরি। সেই শাড়ি নিয়ে কুন্তির ঘরে ফিরে এলো মুখপুরি। অনেক দিন হলো কুন্তির ঘরেই থাকে মুখপুরি। এদিকে কুন্তির ঘুম ভাঙতেই দেখে মুখপুরি ঘরে নেই। দু একবার আলো বলে ডাক দিলেও কোনো সাড়া পেল না কুন্তি। মনটা বড্ড কু ডাকছে। কিছু হলো না তো মেয়েটার? খেলতে খেলতে চলে গেল কেন? কেউ কি ওকে ডাকলো? এমন মরণ ঘুম যে টের পেল না আলো কখন বেরিয়ে গেল। নিজেকেই নিজে দোষারোপ করতে লাগলো। বাড়ির ভিতরে থাকবে না নিশ্চিত জেনে কুন্তি গেল বাইরে খোঁজ করতে। পরন্ত বিকেলে সবাই যে যার ঘরে ফিরছে, কোথাও খুঁজে পেল না কুন্তি। আমবাগান, জামবাগান, পুকুর পাড়ে, মাঠে, মণ্ডলপাড়া সব ঘোরা হয়ে গেল, অথচ মুখপুরীর দেখা নেই। বুকের ভেতর খুব কষ্ট হচ্ছে। মেয়েটা বুঝি অভিমানে অন্য কোথাও চলে গেছে। কেউ যে ওকে পছন্দ করে না সেটা তো ভালো মতোই বোঝেও। হয়তো সেই জন্যই রাগ করে চলে গেছে। আচ্ছা, নাকি কেউ ডেকে নিয়ে গেল? আবার কি ছেলে ধরা বেরোলো? অনেক বছর আগে অনেকগুলো বাচ্চা একসাথে উধাও হয়ে যায়, কোথাও তাদের খুঁজে পাওয়া যায় না। সবাই বলে ছেলে ধরা এসে ধরে নিয়ে গেছে ওদের। সেই রকম কিছু হলো না তো? ছোট্ট মেয়ে পেয়ে ভুলিয়ে ভালিয়ে হয়তো নিয়ে চলে গেছে। আচ্ছা, আবার এও তো হতে পারে নিশিতে ডেকে নিয়ে গেছে। এই কথা মনে আসতেই কুন্তি নিজের মনে মনে বলে ওঠে, না না, নিশিতে কেন ডাকবে? নিশি তো রাতের বেলায় আসে। তাহলে দিনে দুপুরে আমার আলো কোথায় উধাও হয়ে গেল? মুখে আঁচল চাপা দিয়ে কুন্তি কাঁদতে কাঁদতে ঘরে ফেরে। কি জবাব দেবে মনোরমা দেবীকে? যদিও সবাই খুশি হবে এই ভেবে যে আপদ বিদায় হয়েছে, কিন্তু কুন্তি নিজেকে ক্ষমা করবে কি করে? কুন্তি যে নিজেই দায়িত্ব নিয়েছিল। কুন্তির বুক খালি হয়ে গেল। ঘরে ফিরে দেখে মুখপুরি ওর খেলনা পুতুলগুলো সব গুছিয়ে রাখছে। অনেকগুলো পুতুলের শাড়ি, সেগুলো সুন্দর করে ভাঁজ করে বাক্সের মধ্যে তুলে রাখছে। দৌড়ে এসে মুখপুরিকে বুকের মধ্যে জড়িয়ে ধরে কাঁদতে থাকে কুন্তি। তুই কোথায় গিয়েছিলি আলোমা? আমি তোকে চারিদিক খুঁজে বেড়াচ্ছি। ওই তো বৌমার ঘরে। কেন কেন গিয়েছিলি বৌমার ঘরে? আমার পুতুলের শাড়ি ছিঁড়ে গেছে, তাই একটা রেশমি শাড়ি চাইতে গেছিলাম। তাহলে এতক্ষণ লাগলো কেন? লাগবে না? বৌমার যে পা টিপে দিলাম, তারপর ছদ্দির ব্যাগ, বই, খাতা গুছিয়ে রাখলাম, তবেই তো শাড়িগুলো পেলাম। এই কথা শুনে কুন্তির চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। বড় বাড়ির সব থেকে ছোট মেয়ে কোথায় আদরের হবে তা না, ওকে দিয়ে পা টিপিয়ে কাজ করাচ্ছে। কুন্তি শুনে মনে মনে ঠিক করে নিল, এখনই মনোরমা দেবীর সাথে এই ব্যাপারে কথা বলতে হবে। তা না হলে ভবিষ্যতেও এই রকম আরো অনেক কিছু হবে। মুখপুরি কি কাজের মেয়ে নাকি? তাহলে মুখপুরি কি? গল্পটির পরবর্তী অংশ শোনার জন্য বেল আইকনটি প্রেস করুন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।